আপনার সঙ্গে বেলা বাড়ছে, গরম আরও অনুভূত হচ্ছে এবং পশ্চিমের জেলাগুলোর জন্য সতর্কতা রয়েছে, লু বইতে পারে। তো প্রচারের ঝাঁঝও বাড়ছে এবং প্রচারের কৌশল তৈরি করতে হচ্ছে। তো প্রচারের কৌশল তৈরি করতে গেলে রণনীতি বৈঠক করতে হচ্ছে। কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ কৌশল বৈঠক। এই কৌশল বৈঠকে ঠিক কী বার্তা দেবেন অভিষেক, তার কারণ মনে রাখতে হবে এই কোচবিহার কেন্দ্রে 2019-এ বিজেপির আধিপত্য ছিল। 2021-এর ভোট, 2021-এর বিধানসভা ভোটেও দেখা গিয়েছে বিজেপি একটা শক্ত জায়গা ধরে রেখেছে, শক্ত জমি বলা যেতে পারে এই কোচবিহার। আবির প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, নিঃসন্দেহে এই বৈঠকে রাজবংশী ইস্যুও উঠে আসবে, তার কারণ রাজবংশী ভোট এই কোচবিহার আসনে একটা বড় ফ্যাক্টর, প্রচুর পরিমাণে রাজবংশী ভোট রয়েছে। ঠিক কি বার্তা দিতে পারেন কর্মী সমর্থকদের রাজ অভিষেক? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার যাত্রা কর্মসূচি শুরু করেছিলেন 24শে এপ্রিল 2023 সালে, তখনও কোচবিহার থেকে তিনি শুরু করেছিলেন এবং এই মদনমোহন মন্দির দিয়ে তিনি শুরু করেছিলেন। তো আজকে কোচবিহার সফরের শুরুতে তিনি মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তিনি তার সাংগঠনিক বৈঠক শুরু করতে চলেছেন, যা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা আসন তাদের হাতছাড়া হয় এবং 2021 বিধানসভা নির্বাচনে তুলনামূলকভাবে ভালো ফল এই জেলাতে বিজেপি করে। পরবর্তী সময় পুরসভার ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক, তৃণমূল কংগ্রেসের ফল ভালো হলেও বৃহত্তর অংশের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে এই জেলাতে সাংগঠনিক দিক থেকে বিভিন্ন সময় নানা বদল করতে হয়েছে ভালো ফল ধরে রাখার জন্য। তুমি যে প্রসঙ্গের কথা অতনু বলছিলে সেটা একেবারে ঠিক, যে রাজবংশী ভোট এই লোকসভার ক্ষেত্রে একটি ফ্যাক্টর এবং এই রাজবংশী ভোটের কথা মাথায় রেখে প্রশাসনিক স্তরে এবং রাজনৈতিকভাবে গত কয়েক বছর ধরে একাধিক পরিকল্পনা, একাধিক সিদ্ধান্ত তারা গ্রহণও করেছে। 2024 সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম বড় পরীক্ষা হতে চলেছে যে 2021-এর পর থেকে তারা এই জেলাতে বিস্তার করতে নেবে বা এই জেলাতে তাদের সংগঠনকে পুনরায় হাল ফেরানোর জন্য যে কৌশল নিয়েছিল সেগুলো কতটা কাজে লাগবে। আজকের যে বৈঠক হতে চলেছে, বৈঠকের ক্ষেত্রে একটা জিনিস ঠিক, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে পুরোপুরিভাবে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে প্রচারে বৃহত্তর আকারে তৃণমূল কংগ্রেস শুরু করতে চাইছে বা তার নিয়ে তারা প্রচারও নেমে পড়েছে। তো উত্তরের কতগুলো জেলা রয়েছে বা লোকসভা আসন রয়েছে যেখানকার স্থানীয় কিছু বিষয় রয়েছে যা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অন্যতম নির্ণায়ক, সেক্ষেত্রে দেখতে গেলে রাজবংশী ভোট একটা অন্যতম ফ্যাক্টর। ফলে যে সমস্ত সাংগঠনিক পদাধিকারী বা জেলার যারা দায়িত্বে রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারা সেই জায়গাতে প্রচারের ক্ষেত্রে অন্তত আর শেষ কয়েকটা দিনে কি কৌশল অবলম্বন করবেন সেই সংক্রান্ত বার্তা তিনি এখান থেকে দিতে পারেন। দ্বিতীয়ত তুমি জানো যে গতকালই কোচবিহারের প্রসঙ্গের কথা শিলিগুড়িতে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে গিয়ে নিশীথ প্রামাণিককে আক্রমণ শানিয়েছিলেন এবং গত কয়েকদিন ধরে কোচবিহারে নিশীথ বনাম উদয়ন বা নিশীথ বনাম তৃণমূল বনাম বিজেপি রাজনৈতিক লড়াই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের কর্মীদের এই হাই প্রোফাইল কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে মাথা ঠান্ডা রেখে তারা প্রচারের কাজে মনোনিবেশ করে কি করে নির্বাচনের দিন পর্যন্ত সামলাবেন সেই বিষয়টাও আজকে তার বার্তার মধ্যে দিয়ে রাখতে তিনি চলেছেন। ফলে অবশ্যই রাজবংশী ভোটের ফ্যাক্টরের পাশাপাশি একদম ছোটোখাটো বিষয় তৃণমূল কংগ্রেস নজর দিতে চাইছে। সে কারণে সভা মিছিল করার পাশাপাশি এইবারেও লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাওয়া যাচ্ছে যে শেষ মুহূর্তেও লোকসভা আসনগুলোকে ধরে ধরে সাংগঠনিক বৈঠকে যেতে। সে কারণেই আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এই বৈঠক করতে চলেছেন। ঠিকই বলেছো। আমি অন্যান্য সব ফ্যাক্টরের মধ্যে এটাও একটা বড় ফ্যাক্টর। নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ বারবার দুই দলের অনুগামীদের মধ্যে একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে দিনহাটায় এবং কোচবিহারে। সেক্ষেত্রে এটা একটা হাই ভোল্টেজ জায়গা। দলীয় কর্মী সমর্থকরা কিভাবে কাজ করবেন, কিভাবে এগোবেন সেই বার্তাও দেবেন অভিষেক। এবং প্রচার জোরদার চলছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রার্থীরা প্রচার করছেন। প্রচার করতে গিয়ে কখনো ফুটবল খেলছেন, কখনো ক্রিকেট খেলছেন দিলীপ ঘোষ, এবং তারই মাঝে এমন কিছু মন্তব্য করছেন যে মন্তব্য বিস্ফোরক। সেই মন্তব্য দলের অস্বস্তি বাড়াচ্ছে কি কোথাও, কারণ তিনি মন্তব্য করছেন তিনি একাই তৃণমূলের বিরুদ্ধে এতদিন লড়ে এসেছেন, আর বাকি যারা এখন লড়ছেন তারা বিজেপিতে এসেছেন তৃণমূলকে হারাবেন বলে। তার এই মন্তব্যে কোথাও কি আদি নব্য দ্বন্দ্ব আবার প্রকাশ্যে আসছে? প্রথমেই শুনে নেওয়া যাক দিলীপ ঘোষের সেই মন্তব্য, সেই দাবি, যেখানে তিনি বলছেন যে এতদিন তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়ে এসেছেন। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল,
এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। দীর্ঘদিনের বিজেপিতে রয়ে যাওয়া, বিজেপিতে কাজ করা বিজেপির কর্মী সমর্থক নেতা শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু সমর্থনই করছেন দিলীপ ঘোষের বক্তব্য। দিলীপ ঘোষ আমার থেকে পার্টিতে অনেক নবীন। দিলীপ ঘোষ রাজনীতিতে বেশি দিন আসেননি, কিন্তু আমি তো ওর এই অবস্থানকে, ওর এই বক্তব্যকে 100% সমর্থন করছি। রাজ্য সভাপতি তখন দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষের নেতৃত্বে লড়াই হয়েছে, 150-র বেশি শহীদ হয়েছে। দিলীপ ঘোষ নিজে 100 শহীদের গলায় মালা দিয়েছে। তাহলে সেই লড়াইয়ের উপরে ভিত্তি করে আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে তৃণমূল কংগ্রেসকে একমাত্র হারাতে পারে বিজেপি। তাই মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে 2021 সালে। 2 শতাব্দী প্রাচীন দলকে শূন্য করে দিয়েছে বিধানসভায়, আবার ধূপগুড়িতে সেই মেরুকরণকে রেখে দিয়েছে। সুতরাং দিলীপ ঘোষের এই বক্তব্যে বিতর্কের কোনো অবকাশ নেই। তিনি যা বলছেন একদম সঠিক বলেছেন। দিলীপ ঘোষের মন্তব্য খুব স্পষ্ট। তিনি বলছেন এতদিন তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করে এসেছেন, বাকি যারা এখন লড়াই করছেন তারা বিজেপিতে এসেছেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন বলে বা তৃণমূলকে হারাবেন বলে। সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির এবারের লোকসভার প্রার্থী তাপস রায়, কলকাতা উত্তরের, তার কাছে যখন দিলীপ ঘোষের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলো, তিনিও কিন্তু ঘুরিয়ে সমর্থন করছেন দিলীপ ঘোষকে। না, দিলীপ ঘোষের লড়াই বা সংগ্রাম সর্বজন বিদিত। তিনি যেটা বলেছেন সেটা তো ঠিকই বলেছেন। তার কারণ হচ্ছে কাউকে তো সূচনা করতে হয়, শুরু করতে হয়, এবং তারপরেই তো সেটা বিশাল একটা আন্দোলনে পর্যবসিত হয়। তৃণমূল থেকে পরবর্তীতে যোগদান করেছেন, তাদের কি কোথাও কটাক্ষ করলেন দিলীপ ঘোষ? এইরকম না, আমার মনে হয় না। সমস্ত কিছুকে এইভাবে ধরলে হবে কেন? কখনোই না। আমরা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম যে তৃণমূল কিভাবে দেখছে। অরূপ চক্রবর্তী তিনি শুভেন্দু অধিকারী প্রসঙ্গ টেনে আনলেন। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া আর এক নেতা শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এসে নাকি দিলীপ ঘোষকে সাইড করে দিয়েছেন, সেই প্রসঙ্গ তুলে আনলেন অরূপ চক্রবর্তী। শুনুন। দিলীপ ঘোষ যে রাজনৈতিক কথাটা বলেছেন, সেই রাজনৈতিক কথাটা তো একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। এটা তো ঘটনা। বিজেপি রাজ্যে 2টো এমপির দল ছিল। 2টো এমপির দলকে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন সেখান থেকে 18টা এমপি। এ রাজ্যে যখন 3টে মাত্র বিধায়ক ছিল, তার মধ্যে দিলীপ ঘোষ একজন। 3টে এমএলএর দলকে 77টা এমএলএর দল হয়েছে দিলীপ ঘোষের সভাপতিত্বের সময়। শুভেন্দু অধিকারী তখন ছিলেন না। তৎকাল শুভেন্দু এসে আদি দিলীপ ঘোষকে কার্যত মেদিনীপুর থেকে এনআরসি করে তাড়িয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুর, এবং এমন সিটে তাড়িয়েছে যেটা হারা সিট, যেখানে দিলীপ ঘোষের জেতার সম্ভাবনা নেই। তিনি নিজে বুঝতে পারছেন এই সিটে তিনি জিতবেন না। তার জন্য তিনি অনেক কটু মন্তব্য, কুকথা করে রাজনীতির ময়দানে ভেসে থাকতে চাইছেন। তাপস রায় প্রসঙ্গ এলো।